শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ অংশের কারক অধ্যায়ের কারক সম্পর্কে একেবারে প্রাথমিক ধারণা। দেখো, তোমরা এর আগে সপ্তম শ্রেণীতে কারক অধ্যায়টা ভালো করেই তৈরি করেছিলে, কিন্তু এখানে তোমাদের দশম শ্রেণীতে কারকের ওপর থেকে একদম শুরু থেকেই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের দিকে দৃষ্টি রেখে ছোটোখাটো যা ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু বুঝে নিতে হবে বা তৈরি করে নিতে হবে। শুধুমাত্র কারক কাকে বলে, কারক কয় প্রকার এবং তাদের প্রকারভেদ আর প্রকারভেদের প্রত্যেকটা কারকের যে উপবিভাগগুলি রয়েছে সেগুলি জানলেই হবে না। সেই সঙ্গে কারক শব্দটির ব্যুৎপত্তিগত রূপ, তার অর্থ এবং বিভক্তি, অনুসর্গ, নির্দেশক কী, এই ধরনের যে দিকগুলি রয়েছে কারক অধ্যায়টির ক্ষেত্রে কিন্তু আমাদের এই সমস্ত বিষয়গুলি একদম খুঁটিনাটি জেনে নিতে হবে। দেখো, আজকে প্রথমে আমরা জানবো যে কারক শব্দটির আবিধানিক অর্থ কী। কারক শব্দটির অভিধানগত অর্থ হচ্ছে সম্পর্ক। মূলত কারক বলতে বাক্যের মধ্যে একটা সম্পর্ককেই বোঝানো হয়ে থাকে। সেটা হচ্ছে বাক্যের যে আমাদের 5টি পদ রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই 5টি পদের মধ্যে ক্রিয়াপদ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ পদ। একটা বাক্যের মধ্যে দেখবে যে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় থাকুক বা নাই থাকুক, থাকলেও চলবে না থাকলেও চলবে, কিন্তু ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্যই গঠিত হয় না। তাহলে বাক্যের একটা প্রধান অংশ হচ্ছে ক্রিয়াপদ। এবারে এই বাক্যের ক্রিয়াপদের সঙ্গে দেখা যায়, যে কোনো বাক্যের ক্ষেত্রে দেখা যায় যে ওই বাক্যের যে ক্রিয়াপদ তার সঙ্গে, সেই ক্রিয়াপদের সঙ্গে বাক্যের মধ্যে অবস্থিত অন্যান্য পদের একটি সম্পর্ক বিরাজ করে। এই সম্পর্কটা কিন্তু অতি অবশ্যই একটা অর্থগত গুরুত্ব প্রকাশ করে। যেমন ধরো, এই সম্পর্কটা কি, একটা বাক্যের দৃষ্টান্ত দিয়েই তোমাদেরকে বলছি। আমি আজ স্কুলে যাব, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে যাব। তাহলে এই যাব ক্রিয়াপদটা দেখো, বলতেই পারতাম আমি যাব, বা কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কি স্কুলে যাবে, হ্যাঁ যাব, বা যাব, শুধু যাব এটাই কিন্তু অ্যান্সার, এটা এবং একটি সম্পূর্ণ বাক্য। তাহলে আমি যে বাক্যটা বললাম আমি আজ স্কুলে যাব, এই বাক্যের যাব ক্রিয়াপদের সঙ্গে আমি এই পদটির একরকম সম্পর্ক। কে যাবে, না আমি যাব। কোথায় যাবে, না স্কুলে যাব। তাহলে দেখো, আমি আর স্কুলে এই দুটি পদ যাব ক্রিয়াপদের সঙ্গে কিন্তু নানান রকম সম্পর্ক সূত্রে আবদ্ধ। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে, যে কোনো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে তার অন্যান্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকেই বলা হচ্ছে কারক। তাহলে কারক শব্দের যে আবিধানিক অর্থ সম্পর্ক, সেটা আমরা দেখছি কারক যে বিষয়টা, কারকের যে ডেফিনেশন বা সংজ্ঞা, তার মধ্যেই কিন্তু এই প্রকাশটা পেয়ে যাচ্ছে। তা কারক শব্দটির মানে আমরা পরে আবার সংজ্ঞায় যাব, তবে আগে আমরা এরপর দেখে নেব যে কারক শব্দটির ব্যুৎপত্তিগত রূপ কী। ব্যুৎপত্তিগত রূপ মানেই হচ্ছে প্রকৃতি প্রত্যয়গত রূপ, মানে কারক শব্দটা কোন প্রকৃতি বা কোন প্রত্যয় জাত হয়ে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ ক্রি ধাতুর সঙ্গে অক প্রত্যয় যুক্ত হয়ে কারক শব্দটি এসেছে, অর্থাৎ ক্রি ধাতু যুক্ত অক সমান কারক। এটাই হচ্ছে কারক শব্দের ব্যুৎপত্তিগত রূপ। আর এই ব্যুৎপত্তিগত যে রূপ, এই অনুযায়ী এর অর্থ কি, না যিনি করেন বা যিনি সৃষ্টি করেন, এই অর্থই প্রকাশ পায়। এরপর আমরা জানব তাহলে কারকের ব্যুৎপত্তিগত রূপ যাই হোক, এর ব্যাকরণে প্রয়োগগত অর্থ কী। আমরা কারক শব্দের আবিধানিক অর্থ যেটা পেলাম, সেইভাবেই কিন্তু ব্যাকরণে প্রয়োগগত অর্থ কারকের রয়েছে। কি আমরা প্রয়োগগত অর্থে কি দেখব, না বাক্যে
ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক হলো কারক। অতি অবশ্যই কিন্তু বাক্যে জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই সম্পর্কটা কিন্তু বাক্যের মধ্যেই তৈরি হয়। আমরা যখনই এক একটা বাক্য তৈরি করে ফেলি, কথা বলার সময় তো আমরা বাক্যেই ভাবের আদান প্রদান ঘটিয়ে থাকি। এই প্রত্যেকটি বাক্যের মধ্যেই দেখবো যে একটি করে ক্রিয়াপদ অতি অবশ্যই রয়েছে, এবং এই ক্রিয়াপদের সঙ্গে দেখব অন্যান্য পদগুলি একটা সম্পর্ক সূত্রে জড়িত। এই সম্পর্কটাই হচ্ছে কারক, এবং এটাই হচ্ছে ব্যাকরণে কারক শব্দটির প্রয়োগগত অর্থ। দেখবে সংস্কৃত যে বৈয়াকরণেরা রয়েছেন, অর্থাৎ সংস্কৃতের যে ব্যাকরণবিদরা রয়েছেন, তারা কারক সম্পর্কে একটি কথা বলে থাকেন। সেটি কি না, ক্রিয়ান্বয়ী কারকম। ভালো করে কিন্তু এই বানানটা তৈরি করবে। পরপর যে কথাগুলো আলোচনা করছি সবটাই কিন্তু এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কারকের ব্যুৎপত্তিগত রূপ কি, কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ কি, বা সংস্কৃত বৈয়াকরণেরা কারক সম্পর্কে কি অভিমত প্রকাশ করেছেন। ক্রিয়ান্বয়ী কারকম। এবার এই ক্রিয়ান্বয়ী কারকম এই শব্দযুগলের অর্থ কি? শব্দযুগলের অর্থই হচ্ছে যেটা আমরা ব্যাকরণে কারক শব্দটির প্রয়োগগত অর্থ পেয়ে থাকি। অর্থাৎ কি না, বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককেই বোঝানো হয়ে থাকে কারক বলতে। এরপর দেখো, আমরা এতটা যে আলোচনা করলাম, তাহলে আমরা দেখব যে বাক্যের মধ্যে এমন কিছু পদ থেকে থাকে, অতি অবশ্যই অনেক সময় থাকে, সেই পদগুলি কোনোভাবেই কিন্তু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক সূত্রে আবদ্ধ নয়। যেমন ধরো, তোমাদেরকে একটা উদাহরণ দিয়েই বলছি। রামের ছেলে এবারে পরীক্ষায় খুব ভালো ফল করেছে। তাহলে এখানে যে ভালো ফল করেছে কে না, ছেলে। এবার ছেলেটি কার না, রামের। এই বাক্যের মধ্যে একদম শুরুতে যে রামের পদটি রয়েছে, এটি কিন্তু বাক্যের যে ক্রিয়া অর্থাৎ করেছে, ফল করেছে, এই ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক সূত্রে আবদ্ধ নয়। রামের পদটি বাক্যের মধ্যে ছেলের পদের সঙ্গে সম্পর্ক সূত্রে আবদ্ধ। তাই রামের পদের সঙ্গে ফল করেছে এই ক্রিয়ার কিন্তু কোনো কারক সম্পর্ক নেই। তাহলে আমরা অনেক ক্ষেত্রেই, বা ধরো আরও একটা দৃষ্টান্ত দিই, ওহে এদিকে শুনে যাও। এই যে ওহে বলে আমরা সম্বোধন করলাম কাউকে, এখানে কিন্তু এই পদটার, সম্বোধন সূচক এই পদটারও বাক্যের ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র কাউকে আহ্বান জানানোর জন্যই বাক্যে ব্যবহার করা। তাহলে এরকম ধরনেরই আমরা বেশ কিছু পদ পাবো, যে পদগুলো কিন্তু বাক্যে ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক সূত্রে আবদ্ধ নয়। তাহলে আমরা বাক্যের মধ্যে যে পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপিত হতে দেখব, যে পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপিত হতে দেখব, সেই পদগুলিকে কারক পদ হিসেবে চিহ্নিত করতে পারব। আর যে পদগুলি বা যে পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক স্থাপিত হয় না সরাসরি, সেই সমস্ত পদগুলিকে অকারক পদ হিসেবে চিহ্নিত করা হয়। তা এটা গেল মোটামুটি বাক্যের মধ্যে যে কারক শব্দের আবিধানিক অর্থ, সম্পর্ক এবং ব্যুৎপত্তিগত রূপ, সেই সঙ্গে বাংলা ব্যাকরণে প্রয়োগগত অর্থ এবং সংস্কৃত বৈয়াকরণেরা কারক সম্পর্কে কি বলে থাকেন, সেই ভিত্তিতে কারক এবং অকারক পদ আমরা একটা পেলাম। তাহলে কারক কাকে বলে বললে আমরা পেয়ে গেছি ডেফিনেশন ইতিপূর্বে, যে বাক্যে, অতি অবশ্যই বলতে হবে বাক্যে, কেননা শব্দ যখনই বাক্যে বসে তখনই আমরা তাকে পদ বলে চিহ্নিত করি, না হলে কিন্তু শব্দই থেকে যায়, শব্দই থেকে যায়। তাহলে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে বলা হয় কারক। ব্যাস, এটাই হলো কারকের সংজ্ঞা।
আচ্ছা, এরপর আমাদের জানতে হবে বিভক্তি জিনিসটা কি। কারক কাকে বলে হলো, এর বিভিন্ন অর্থগত দিক গেল। এরপর সরাসরি আমরা কারকের যে বিভাজন সেখানে চলে যাব না, এর আগে আমরা জানব বিভক্তি কি। বিভক্তি শব্দের যেটা সাধারণ অর্থ সেটা হচ্ছে বিভক্ত বা ভাগ করা বা বিভাগ। এই বিভক্তির মূলত কি দেখা যায় না, কোনো শব্দ নয়, এগুলি এক একটি ধ্বনি বা ধ্বনি সমষ্টি হয়ে থাকে। এক্ষুনি তোমাদেরকে বললাম কারকের সংজ্ঞা বলতে গিয়ে যে অতি অবশ্যই বলতে হবে বাক্যে। তাহলে এই কথাটার গুরুত্ব আমরা বিভক্তি দিয়েই বুঝতে পারব। দেখো, আমরা যখন কোনো শব্দের দৃষ্টান্ত চাই, রাম, শ্যাম, যদু, মধু, বই, খাতা, চেয়ার, টেবিল, অসংখ্য শব্দ বলে ফেলতে পারবো। কিন্তু যখনই আমরা বলি একটা বাক্য দৃষ্টান্ত দাও, রাম হয় খুব ভালো ছেলে, তাহলে এটা একটা বাক্য। রাম হয় খুব ভালো ছেলে, এতগুলো শব্দ আমরা দিয়ে একটা বাক্য তৈরি করে দিয়েছি। বা ধরো বললাম বনে থাকে বাঘ, তাহলে বনে থাকে বাঘ, তিনটে শব্দ পরপর বসে আমরা একটা বাক্য তৈরি করেছি। একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে শব্দগুলোকে পাশাপাশি বসানোর পর। তাহলে দেখো, তোমাদের মনে হবে যে এই বনে থাকে বাঘ বাক্যটাই একটুখানি ভালো করে তোমরা লক্ষ্য করো বা শোনো, যে বন তো মূল শব্দ, তাহলে বন থাকে বাঘ বললেই তো হয়ে যেত, কেন বনে একটা একার যোগ করতে হলো? আমার শব্দ দিয়ে বাক্য তৈরি হয়, তাহলে একটা একারকে আমি কেন যোগ করতে যাব? দেখো, এই একারটাই যদি বন শব্দের সঙ্গে না যোগ করা হয়, তাহলে তিনটে সম্পূর্ণ শব্দ দিয়েও কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারলাম না। বন থাকে বাঘ কোনো অর্থই হলো না, এটা বাক্যই নয়, ব্যাকরণগতভাবে একে বাক্য বলাই যাবে না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র শব্দ দিয়ে বাক্য তৈরি হয় না, প্রয়োজনে আমাদের কিছু কিছু শব্দের সঙ্গে কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি আমাদের সংযুক্ত করতে হয়, তবেই কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হয়। তাহলে দেখা যাবে যে একটা বাক্যের মধ্যে কিছু শব্দে আমরা বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করলাম আর কিছু শব্দে যোগ করলাম না, তাহলে সবগুলো বাক্যে ব্যবহৃত সব শব্দগুলোকে তো আমরা একভাবে বা এক নামে চিহ্নিত করতে পারবো না। সেক্ষেত্রে ঠিক যেমনভাবে আমরা দেখি একটা স্কুলে সবাই ইউনিফর্ম পরে যাও, তখনই কিন্তু তোমাদের সকলের একটাই পরিচিতি, তোমরা হয় ছাত্র বা ছাত্রী। তোমাদের ব্যক্তিগত সকলেরই এক একটা করে পরিচিতি রয়েছে, কিন্তু সেই স্কুলের বাউন্ডারির মধ্যে তোমাদের ইউনিফর্মের জন্য সকলের পরিচিতি হচ্ছে ছাত্র বা ছাত্রী। ঠিক তেমনি প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা শব্দ, কিন্তু যখনই কিছু শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করে ফেলেছি, তখনই ওই শব্দগুলো যখনই বাক্যে ব্যবহৃত হয়ে যাচ্ছে, তখন ওই বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে আমরা কি বলছি? পদ। কেন না, এক্ষুনি তোমাদেরকে বললাম যে প্রয়োজনে কিছু কিছু শব্দের সঙ্গে আমাদের কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করতে হয়। তাহলে কিছু শব্দের সঙ্গে কি আমরা যোগ করব না? তাহলে তো ব্যাপারটা মানে সমান হলো না। একটা বাক্যের মধ্যে একটা শব্দের গায়ে আমি কিছু বর্ণ লাগিয়ে দেব, আর একটা শব্দের গায়ে কিছু লাগাবো না। এ কারণেই ব্যাকরণবিদরা বললেন, বা যেটা না বললেও যেটা ব্যাকরণগতভাবেই যেটা বেরিয়ে আসে, যে বনে থাকে বাঘ। দেখো, এই বাক্যে বন শব্দটার সঙ্গে একটা এ বিভক্তি যোগ করা হয়েছে, থাকে ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়া বিভক্তি আছে বাঘ, এই শব্দটার সঙ্গে কিন্তু র, এর, কে, তে এই ধরনের কোনো বিভক্তি বলছি, কিন্তু এগুলো বা ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি নেই। তাহলে কি এটাকে আমরা কি কি হিসেবে পরিচিতি দেব এর? এ কারণেই ব্যাকরণবিদরা বললেন যে এই সমস্ত শব্দগুলোতে আছে শূন্য বিভক্তি, অর্থাৎ অবিভক্তি। অ এর কোনো চিহ্ন হয় না, আ, হস্যই, দীর্ঘই এ সমস্ত কিছু চিহ্ন আছে, কিন্তু অ এর কোনো চিহ্ন নেই, তাই বাঘ শব্দের সঙ্গে আছে অবিভক্তি। তাহলে হিসেব অনুযায়ী একটা বাক্যের অন্তর্গত
যে শব্দের সঙ্গে আমার প্রয়োজন হবে র এর কে তে অন্তস্থ এই ধরনের ধ্বনি বা ধ্বনি সমষ্টিগুলো সংযুক্ত করব। আর বাক্যের যে ক্রিয়াপদ তার সঙ্গে তো সবসময় ধ্বনি সমষ্টি সংযুক্ত হয়েই থাকে, ধাতুর সঙ্গে ধ্বনি সমষ্টি সংযুক্ত হয়েই ক্রিয়াপদটি তৈরি হয়। আর যে শব্দের সঙ্গে আমার র এর কে তে অন্তস্থ যোগ করার প্রয়োজন নেই সেখানে আমরা ধরবো বা থাকেই, ধরার দরকার নেই, ওখানে থাকে শূন্য বিভক্তি অর্থাৎ অবিভক্তি। তাহলে হিসেব অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একটা বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দ হয়ে যায় বিভক্তিযুক্ত, মানে এই ধ্বনি বা ধ্বনি সমষ্টি সংযুক্ত। তাই এদের তো আলাদা করে একটা পরিচিতি দেওয়া উচিত, তাই এদেরকে বলা হচ্ছে পদ। আমরা যে এতক্ষণ আলোচনা করে আসছিলাম কারক বুঝতে গিয়ে যে বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ককে বলা হচ্ছে কারক। তাহলে ক্রিয়াপদ আর অন্যান্য পদ, এই পদের অস্তিত্ব কিন্তু সম্পূর্ণরূপে বাক্যে, পদের অস্তিত্ব কিন্তু আমরা শব্দ আকারে পাই না। শব্দই, শব্দ যখনই বাক্যে ব্যবহৃত হবে তখনই তার পরিচিতি হবে পদ। কেন না, যখনই শব্দ বাক্যে ব্যবহৃত হয় তখনই তা বিভক্তি সংযুক্ত হয়েই ব্যবহৃত হয়। যেখানে প্রয়োজন র এর কে তে অন্তস্থ লাগে, যেখানে নেই সেখানে শূন্য বিভক্তি। অতএব বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে বিভক্তিযুক্ত, তাই তাদেরকে বলা হচ্ছে পদ। তাহলে এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি বিভক্তি জিনিসটা কি। আসলে বিভক্তি হচ্ছে হয় একটি বর্ণ নয় বর্ণের সমষ্টি। এটা কিন্তু শব্দ নয়, এদের নিজস্ব কোনো অর্থ নেই এবং এরা একা একা বাক্যে ব্যবহৃত হয় না, বাক্যে শব্দের সঙ্গে সংযুক্ত হয়েই বসে কি কাজ করে না, বাক্যকে অর্থপূর্ণ হতে সাহায্য করে। অর্থপূর্ণ হওয়া মানেই হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের একটা ঠিকঠাক সম্পর্ক সূত্র গড়ে তোলা। একটা বাক্য যদি ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের ঠিকঠাক সম্পর্ক গড়ে ওঠে তবেই কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হবে, তখনই সেই বাক্যটি ঠিকঠাক বাক্য হিসেবে চিহ্নিত হবে। এবং ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের ঠিকঠাক সম্পর্ক গড়ে উঠলে তবেই কিন্তু আমরা কারক নির্ণয় করতে পারব একটা বাক্যের মধ্যে। তাহলে বিভক্তি কাকে বলে? যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টি বাক্যে শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে এবং বাক্যে কারক নির্ণয় করতে সাহায্য করে, সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা বর্ণ সমষ্টিকে বলা হচ্ছে বিভক্তি। তাহলে এই বিভক্তির ব্যবহারটা কোথায় না, বাক্যের মধ্যেই ব্যবহার হয় শব্দের সঙ্গে। বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দই হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। এবারে বাক্যের মধ্যে যে ক্রিয়াপদ থাকে সেই ক্রিয়াপদের সঙ্গে এক ধরনের বিভক্তি সংযুক্ত হয়, তাকে বলে ক্রিয়া বিভক্তি। আর ক্রিয়াপদ ছাড়া যে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় জাতীয় পদগুলি থাকে তার সঙ্গে যুক্ত হয়। সাধারণত অব্যয়ের সঙ্গে বিভক্তি সংযুক্ত হয় না, বিশেষ্য বিশেষণ সর্বনাম এই ধরনের পদের সঙ্গে আমরা বিভক্তি সংযুক্ত হতে দেখি, সেগুলি হচ্ছে শব্দ বিভক্তি। তাহলে বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি আর ক্রিয়া বিভক্তি। এই শব্দ বিভক্তি আবার পাঁচটি, যথা কি মূলত আমরা দেখব শব্দ বিভক্তির মধ্যে রয়েছে এ কে রে তে র। আর কি রয়েছে না শূন্য অবিভক্তি। অবিভক্তির কোনো অয়ের কোনো চিহ্ন হয় না, তাই অকেই বলা হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে এই শূন্য বিভক্তিকে নিয়ে হচ্ছে 6টি শব্দ বিভক্তি। আর ক্রিয়া বিভক্তি হচ্ছে অসংখ্য, যেটাকে তোমরা প্রত্যয় আকারে পড়েছ, যেটি ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়। তা মোটামুটি আমাদের বিভক্তি জিনিসটা জানতে হবে, সে কারণে আমরা জানলাম বিভক্তি শব্দের অর্থ কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে থাকে। বিভক্তি কি এবং বিভক্তি কয় প্রকার, শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি, এবং শব্দ বিভক্তি কয়টি, 5টি। সেখানে আমরা দেখব রয়েছে এ কে রে তে র, আর রয়েছে শূন্য বিভক্তি। এছাড়া এই বিভক্তি যেহেতু কারক সম্পর্ক নির্ণয় করতে সাহায্য করে, তাই এই বিভক্তির আরেক নাম হচ্ছে, মানে যেটি শব্দ বিভক্তি
তার আর এক নাম হচ্ছে কারক বিভক্তি। শব্দ বিভক্তির আর এক নাম হচ্ছে, শুধু বিভক্তি নয়, শব্দ বিভক্তির আর এক নাম হচ্ছে কারক বিভক্তি। এবারে তাহলে একটা মজার জিনিস দেখো, আমরা কারকের তো পরে ভাগগুলো পড়বো, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, তোমরা নামগুলো সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত। এর আগেও তোমরা সপ্তম শ্রেণীতে এই কারকের বিভাজন পড়েছ। তা আমরা সেখানে মূলত জেনেছি যে কর্তৃকারকে নির্দিষ্ট কিছু বিভক্তি থাকে, শূন্য বিভক্তি হয়, তবুও কর্তৃকারকে বিভক্তির প্রয়োগ আমরা দেখতে পাই। এইবারে মাধ্যমিক পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, বুলবুলিতে ধান খেয়েছে, এখানে তে বিভক্তির দ্বারা কোন কারক নির্দেশিত হচ্ছে? আমি চোখের সামনে দেখেছি যে ছাত্রছাত্রীরা অনেকেই ভুল লিখেছে, তে মানে অধিকরণ কারক, মানে এটা অধিকরণ কারককে চিহ্নিত করছে। না, এটা কর্তৃকারক। কর্তৃকারকে সাধারণত শূন্য বিভক্তি হয়, তবু কে, তে অনেক রকমেরই বিভক্তি প্রয়োগ করা হয়ে থাকে। সাধারণত যে কোনো কোনো কারকের ক্ষেত্রে যে কোনো কোনো বিভক্তিকে একেবারে ফিক্সড করে দেওয়া যায় না। সেই ভিত্তিতে বিভক্তির একটা বিশেষ দিক হচ্ছে তির্যক বিভক্তি। মূলত আমরা দেখব কে, তে আর এ, অর্থাৎ এ, কে, তে, এই তিনটে বিভক্তিকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। কেন না, কে বিভক্তির দ্বারা সাধারণত কেবলমাত্র নয়, সাধারণত কর্মকারক চিহ্নিত হয়ে থাকে। আবার এই কে বিভক্তির দ্বারা অনেক সময় কর্তৃকারকও চিহ্নিত হয়, যেমন মা ছেলেকে চাঁদ দেখান, ছেলেকে পদটিতে কিন্তু কর্তৃকারক হয়েছে। তোমরা এখনই বুঝতে পারবে না যে কেন হলো বা কি হলো, এটা আমরা পরে বিভাজনে পড়তে গেলে তখন বুঝে নেব। ছেলেকে পদটিতে কর্তৃকারক, কিন্তু দেখো কে বিভক্তি হচ্ছে, কিন্তু কর্তৃকারকে শূন্য বিভক্তি হয় সাধারণত, কিন্তু কের দ্বারা কর্মকারক চিহ্নিত হয়, আবার কের দ্বারা এখানে কর্তৃকারকও চিহ্নিত হচ্ছে। এরকমভাবে আমরা দেখব যে এ, কে, তে এই তিনটে বিভক্তির দ্বারা একাধিক কারক চিহ্নিত হয়ে থাকে। অধিকরণ কারকও চিহ্নিত হচ্ছে, কর্তৃকারকও চিহ্নিত হচ্ছে, কর্মকারকও চিহ্নিত হচ্ছে। তাই এদের যে তির্যক ব্যবহার, এই বিভক্তিগুলি একাধিক কারক চিহ্নিত করার যে ক্ষমতা, সে কারণে এই বিভক্তিগুলিকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। ব্যাস, এই গেল মোটামুটি আজকের যে পাঠ্য বিষয়টা ছিল কারক অধ্যায়ের। তাহলে কারকের ব্যুৎপত্তিগত রূপ, আবিধানিক অর্থ, বাংলা ব্যাকরণে প্রয়োগগত অর্থ, সংস্কৃত বৈয়াকরণেরা কারক সম্পর্কে কি বলে থাকেন, কারক কি, কারক পদ কোনগুলি, অকারক পদ কোনগুলি, এরপর বিভক্তি কি, বিভক্তির যে বৈশিষ্ট্য সেগুলি কি আমরা জানলাম, বিভক্তি কয় প্রকার, কি কি, এবং তির্যক বিভক্তি কি। এগুলি কিন্তু প্রত্যেকটি বিষয় তোমাদেরকে সুন্দর করে তৈরি করতে হবে। একদম কারকের বিভাজনেই চলে গেলে হবে না, এগুলোর ওপর থেকে কিন্তু প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে তোমরা প্রশ্ন পাবেই। অতি অবশ্যই এখান থেকে ভালো করে না তৈরি করলে, শুরু থেকে না তৈরি করলে তোমরা পরবর্তী অংশে গিয়ে দেখবে যে বিভাজনগুলো পড়তে গিয়েও ঠিকঠাক বুঝে উঠতে পারছো না। ঠিক আছে, আজকে তোমরা তাহলে এটাই ঠিকঠাক করে তৈরি করো।